আজকের গল্প দলমার দাতাল। বিষ্ণুর গ্রামটা একেবারে পাহাড়ের নিচে। ওদের গ্রামের নাম কুসুম বনি। ছোট্ট গ্রাম, অল্প কিছু চাষবাস হয়, তাও সারা বছর হয় না। ধান হয় বেশি, আর কিছু শাক সবজি। বছরের বাকি সময়টা ওরা জঙ্গল থেকে ছোটখাটো প্রাণী শিকার করে কিংবা মেটে আলু, কচু এসব জোগাড় করেই কাটায়। গ্রামের কাছেই রয়েছে ছোটখাটো 2-3টে পাহাড় আর টিলা। পাহাড়ের বন থেকে নেমে আসা কুশমি ঝর্ণার জলে সামান্য কিছু মাছও পাওয়া যায়। বিষ্ণু আর ওর কয়েকটা বন্ধু মিলে ঝর্ণার জলে অনেকক্ষণ ঝাপাঝাপি করে কাটায়। গরমের সময় ভীষণ গরম পড়ে ওদের এলাকায়, যেন ওদের বাড়ির লোহার কড়াইয়ের মতোই তেঁতে পুড়ে ওঠে জায়গাটা। তখন মানুষের ভীষণ অসুবিধা শুরু হয়। একটুও জল থাকে না। কুশমি ঝর্ণার থেকে সরু ধারায় ক্ষীণ জলের একটা রেখা শুধু বজায় থাকে। গরমে তাই ওদের ভরসা। আর ভরসা ডিভিসির ব্যারেজের জল। কিন্তু সে জলের স্রোত এত নিচ দিয়ে যায় যে দড়ি বেঁধে বালতি ফেলে জল তুলে আনতে হয়। তাই তখন চাষবাস না থাকায় গ্রামের বেশিরভাগ মানুষ তীর, ধনুক বা গুলতি নিয়ে বনে বনে ঘুরে বেড়ায় কিছু শিকারের আশায়। কিন্তু তাও কখনো পাওয়া যায়, কখনো বা পাওয়া যায় না। ছোটরা অনেক দূরের বনে বা ঝোপঝাড়ের থেকে মেটে আলু তুলে আনতে যায়। কিন্তু এসব সত্ত্বেও বিষ্ণু আর অন্যান্য গ্রামবাসীদের জীবন একরকম করে চলে যাচ্ছিল। এবছর হঠাৎ করে এক অন্য সমস্যা চলে এসেছে। দলমা পাহাড়ের থেকে একদল হাতি এসে এলাকায় এলাকায় আতঙ্ক তৈরি করেছে। তাদের নেতা বেশ বড়সড় এক দাঁতাল হাতি। লোকমুখে তার নাম হয়েছে গণেশ। বিষ্ণুদের এলাকায় হাতি কোনো নতুন ব্যাপার নয়, এর আগেও এসেছে। কিন্তু এবারে তাদের আগমনটা যেন একটু অন্যরকম। এবারের দলটা যেন এলাকা ছেড়ে যেতেই চাইছে না। বনে বাদারে তো ঘুরছেই, পাশাপাশি মানুষের খেতে খামারে যেখানে পারছে হানা দিচ্ছে। সেদিন রাতে বিষ্ণুর মামা এসেছে জামবনি থেকে। 2-1টা মোরগ কাটা হয়েছে এই উপলক্ষে। বিষ্ণুর সেদিন খুবই আনন্দ। বাইরের উঠোনে কাঠের জালে রান্না চলছে। আশপাশের ঘরগুলো থেকে কিছু প্রতিবেশীদেরও বলা হয়েছে খেতে আসার জন্য। তারা শুধু খাবেই না, কাজে কর্মেও হাত লাগাচ্ছে। পুড়তে থাকা কাঠের থেকে চটচট শব্দ উঠছে, বড় হাঁড়ি থেকে ভাত ফোটার শব্দ উঠছে, কড়াইতে আলু ভাজা হচ্ছে, আর মাংস রান্নার ঘ্রাণ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। কিছুটা বৃষ্টি হয়ে গেছে একটু আগে, এখন আকাশ পরিষ্কার। একটু পরেই সবাই বসবে খাবার জন্য। এখন সবাই বিষ্ণুর মামাকে ঘিরে ধরে গল্প গুজব করছে। বিষ্ণুর মামা জামবনিতে থাকে। সেখানে মামার একটা মোটর বাইকের গ্যারেজ আছে। বিষ্ণু অনেক দিন আগে একবার জামবনিতে গিয়েছিল। বেশ বড় জায়গা, স্কুল, কলেজ, অফিস কি নেই। মামার গ্যারেজে দিনরাত বাইক সারানোর আওয়াজ উঠছে। দোকানে দোকানে লোকজন কেনাকাটা করছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। যদিও আশেপাশে গ্রাম, মাঠঘাট অনেক আছে, কিন্তু তাও 2 দিন যেতেই বিষ্ণুর প্রাণ হাঁপিয়ে উঠল। কোথায় তার বাড়ির কাছের ছোট পাহাড়, কোথায় বা কুশমি ঝর্ণার স্বচ্ছ জলের কুলকুল করে বয়ে যাওয়া ধারা। বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি বিড়ালটার জন্যও বিষ্ণুর প্রাণ হাঁপিয়ে উঠল। 3 দিন থেকেই সে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। এবারে তার মামা একটা বাইকেই এসেছে। সবার জন্য এটা ওটা এনেছেও। রাতে সবাই মিলে খেতে বসেছে। বিষ্ণুর মা আর পাশের বাড়ির 2টি মহিলা পরিবেশন করছে। এমন সময় বিষ্ণুর মামাই কথাটা তুলল। হ্যাঁ রে বিষ্ণু, এইদিকে হাতির পাল এসেছে শুনতে পেলাম।
তা তুই জানিস কিছু? আর দেখতে হলো না। সবাই প্রায় একসাথে কথা বলা শুরু করলো। তাদের থামিয়ে বিষ্ণুর বাবা বলল, আহ, আর বলো কেনে? হ্যাঁ, এদিকে ওদিকে কোথায় তারা নেই। দুদিন আগে সাইকেলে করে ফিরছি ওই ওই কুশমি ঝর্ণার দিক থেকে। তা রাস্তাটা যেখানে বাঁক লিয়েছে সেখানে একটা ঝোপের পাশে যেই এসেছি, হ্যাঁ, অমনি দেখি একটা সুর বেরিয়ে আসছে। সাইকেলের পিছনে তখন অনেক ঘাস বোঝাই করা আছে, ওই বাড়ির গরু ছাগলের লেগে। একবার পেঁচিয়ে ধরলে আর দেখতে হইবে না, একেবারে সাইকেল শুদ্ধ টেনে লিবে। কোনো রকমে পালিয়ে এসেছি। তা আগে তোরা এদিকে এত আসতো না, এখন এত আসছে কেন কে জানে। এবার ভাবছি রেইতে হুলাপাটি বাইর করতে হইবে, নইলে জমি ধান আর থাকবে না। হয়তো এমন দিন আসবে যে দেখবে ওরা জামবুনিতেও কোনোদিন হামলা করবে। এরপর সকলেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ল। এই ঘটনার দিন দুয়েক পরের কথা। সেদিন রাতে বিষ্ণু তার ঠাকুমার ঘরে ঘুমিয়ে পড়েছে। এমন সময় হঠাৎ কি যেন একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। বাইরে কোথাও কেমন যেন খচমচ করে আওয়াজ হচ্ছে, মাঝে মাঝে গাছপালার ডালে মটমট করে শব্দ হচ্ছে। কি ব্যাপার, বনবিড়াল নয়তো? মাঝে মাঝে মুরগির বাচ্চা নিয়ে যেতে বনবিড়াল চলে আসে। কিন্তু জানলা দিয়ে বাইরে তাকিয়ে চোখ কপালে উঠে গেল বিষ্ণুর। চাঁদের আলোটাকে আড়াল করে দাঁড়িয়ে আছে একটা অতিকায় শরীর। প্রায় জানলা ঘেঁষে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বিরাট হাতিটা। মাঝে মাঝে রূপলি সাদা দাঁতগুলো চাঁদের আলোয় বড় তরবারির মতো নড়ে উঠছে, লম্বা সুরটা বাড়িয়ে দিচ্ছে আর টেনে টেনে নিচ্ছে একটার পর একটা কলা গাছ। মনের সুখে চিবিয়ে চলেছে, নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে বিষ্ণুদের বড় কলা বাগানটা। এই বিরাট হাতিটার নামই বোধহয় গণেশ। অন্ধকারের মাঝে আরও কয়েকটা হাতির অবয়ব দূরে দেখা যাচ্ছিল, তারাও ব্যস্ত কলাবাগান সাবারে। কি করবে বুঝতে পারছিল না বিষ্ণু। এখন যদিও চেঁচামেচি করে তাহলে হয়তো হাতিটা ক্ষেপে গিয়ে ওদের ঘর দুয়ার ভেঙে ফেলতে পারে। চুপচাপ দাঁড়িয়ে থাকলো বিষ্ণু, হাতিটাকে দেখতে লাগলো। বিশাল দেহ, সুরটাও বেশ লম্বা। ওর লম্বা পায়ের চাপে জায়গায় জায়গায় মাটি বসে যাচ্ছে, বোঝাই যাচ্ছে ওর দেহে অসীম শক্তি। কিন্তু কি নিঃশব্দে ঘোরাফেরা করছে ও! এত বড় একটা প্রাণী এত চুপচাপ কি করে চলাফেরা করে, না দেখলে বোঝাই যায় না। বেশ কিছুক্ষণ পরে হেলতে দুলতে চলে গেল হাতির পাল। পরদিন সকালেই হইচই পড়ে গেল বিষ্ণুদের এলাকায়। বেশ কিছু বাড়ির গাছপালা কিংবা বাগানের ফল কিছুই প্রায় অবশিষ্ট নেই। কিন্তু হাতির দল যে কখন এলো আর কোথায় চলে গেল তা কেউই বিশেষ জানে না। শুধু গেনু বুড়ো বলল যে সে নাকি অনেক রাতে তাদের আওয়াজ শুনেছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখার মতো সাহস পায়নি। বিষ্ণু কাউকে কিছু বলতে সাহস পেল না। পরে মাকে বলা যাবে, এখন সবাই কি করে দেখা যাক। গ্রামের সব লোক মিলে ঠিক করল এখন থেকে হুলাপাটি তৈরি করতে হবে। তাদের কিছু লোক পালা করে রোজ রাতে পাহারা দেবে। পরদিন বাছাই করা লোকজন নিয়ে দলটা তৈরি হলো। বেশিরভাগই যুবক আর বাকিরা অভিজ্ঞ মানুষ, যারা হাতি তাড়ানোর কাজে আগেও থেকেছে। গ্রামের পুরনো বটতলায় সবাই জড়ো হলো। গেনু বুড়ো বলল, হাতির দল তো এর আগেও এসেছে এখানে, কিন্তু এবারের দলটা আগের বারের মতো লয়। এ হাতির পালটা কেন জানি না ফিরে যেতে চাইছে না, বেশ করে জুড়ে বসছে। আর সব থেকে বদমাস হলো ওই হাতির নেতা, ওই গণেশ। সমস্যা তো ওকে নিয়ে, ও কোথা দিয়ে আসছে আর কোথা দিয়ে চলে যায় কে বলতে পারে। রাতে অন্ধকারে জমিতে জমিতে দল নিয়ে চলে আসে, আবার ভালো করে কিছু বোঝার আগেই দেখতে দেখতে উধাও হয়ে যায়। কাজেই আমাদের দলটা কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। এক দল রাইতে জেগে চারিদিকে নজর রাখবে। হাতির পাল মাঝরাতের পরে আসে, উঁচু শক্ত গাছের উপরে বসে থেকে দেখতে হবে। হাতির পালে দেখা পাওয়া গেলেই টিন বাজিয়ে আরেক দলকে সাবধান করতে হবে। অন্য দল মশাল জ্বালবে,
লাঠি নিয়ে টিন বাজিয়ে দূর থেকে হাতিদের ধাওয়া করবে, কিন্তু দূর থেকে কাছে বেশি যাওয়া যাবে না, ওরা যে কোনো সময় হামলা করতে পারে। এরপর কুসুমবনিতে সারা পড়ে গেল। বিষ্ণুর মতন যারা ছোট, তাদের উপর দায়িত্ব পড়ল রাতে ঘর বাড়ির দিকে নজর রাখার। বাড়ির যারা আরো ছোট আর একেবারে বুড়ো বুড়ি, তাদেরকে দেখে রাখার আর প্রয়োজনে গ্রামের মানুষদের সজাগ করে দেবার, যাতে হুলার দল দরকারে গ্রামেও ফিরে আসতে পারে। এই সব কর্মকাণ্ডের মাঝেই আশেপাশের গ্রামগুলো থেকে হাতির হামলার খবরও আসতে লাগল। কুসুমবনি থেকে তারা এখন অনেকটা দূরে আছে বোঝা গেল, কিন্তু যে কোনো সময় এদিকে ফিরেও আসতে পারে। সেদিন দুপুরে কুসুমি ঝর্ণার জলে পা ডুবিয়ে বসেছিল বিষ্ণু আর কানু। কুলকুল শব্দে বয়ে যাচ্ছে ঝর্ণার জল। এ পাথরে ও পাথরে ঠক্কর খেয়ে খেয়ে শব্দ তুলে তুলে এগিয়ে যাচ্ছে অনেক দূরে। এখন বর্ষার সময় নয়, তাই জল কম। কাঁচের মতো জলে কোথাও কোথাও ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে পাখির ডাক। বিষ্ণু বলল, হাতিগুলো এতদিন ধরে এদিক ছেড়ে যাচ্ছে না কেন বলতো কানু? কানু বলল, কি করে বলবো, তবে গেনুগুলো বলছিল যে ওদের নাকি পাহাড়ে ফিরে যাবার পথ লাই। কেনে? লাই কেনে? কানু বলল, শুনেছি পাহাড়ে গাছে আগুন ধরে গাছপালা কমে গেছে, আর চাষের জল আনার জন্য একটা মস্ত নালা কাটা হয়েছে, তাতে নাকি ওদের ফেরার পথ বন্ধ, তাই ওরা ফিরে যেতে পারছে না। বিষ্ণু বলল, তা ওরা কোন পাহাড় থেকে আসে জানিস? হ্যাঁ, কেন জানবো না, ওই দলমা পাহাড় পশ্চিমে। একদিকে হাত তুলে দেখালো কানু। কিন্তু সে তো অনেক দূর, অত দূর থেকে হাতিগুলান এদিকে আসে, কিন্তু ফিরে যাবার রাস্তা বন্ধ হয়ে গেলে ওরা যাবে কি করে? হামলা তো চালাতেই থাকবে, অন্য কোনো রাস্তা কি নাই? জিজ্ঞেস করলো বিষ্ণু। কে জানে, হয়তো গেনুবুড়া জানলেও জানতে পারে, চল গেনুবুড়ার কাছেই যাই। দুজনে উঠে গেনুবুড়োর কাছে চলল। গেনু মাহাতো এই এলাকার সকলের কাছে গেনুবুড়া নামে পরিচিত। বয়সের গাছপাথর নেই। কুসমি পাহাড়ের নিচে যে বন আছে, গ্রাম থেকে অনেক দূরে, সেখানেই তার আস্তানা। বুনো ভ্যারেন্ডা গাছের বেড়ায় ঘেরা একটা ছোট্ট চালা ঘর। আশেপাশে আছে বুনো কুল আর কুসুম, মহুয়া আর পলাশের গাছ। পিছনে পাহাড় আর সামনে ঘন হয়ে গেছে বনের গাছপালার সারি। সমস্ত জায়গাটা একটা কেমন অন্ধকার আর বুনো গাছপালার গন্ধে ভরা। এখানে আসতে বিষ্ণুর বেশ ভয় লাগে। লোকে বলে গেনুবুড়া নানা রকম মন্তরতন্তর আর টুকটাক জানে, যে কোনো বাচ্চাকে ধরে যে কোনো জানোয়ার বানিয়ে দিতেও পারে। তবে কানু বলে ওসব একদম মিথ্যা কথা, লোকে ভয় দেখানোর জন্যই বলে। আসলে গেনুবুড়া একজন ওঝা, কিন্তু নানা গাছের গুণাগুণ জানে, তাই রোগ ব্যাধিতে গায়ের মানুষজন সব সময় গিয়ে ভিড় করে। কিন্তু গেনুবুড়া চুপচাপ থাকতেই ভালোবাসে, তাই ভিড় এড়াতে ওসব বলে লোকজনকে ভয় দেখায়। তবে কানুর সাহস আছে, সে দিব্যি বিষ্ণুকে নিয়ে ঢুকে পড়ল গেনুবুড়ার ডেরায়। তখন প্রায় সাঁঝ নামতে চলেছে। কুসমি পাহাড়ের নিচের বনে অন্ধকার নেমে এসেছে। পাকপাখালি বাসায় ফিরছে। গেনুবুড়াকে দেখতে পাওয়া গেল না। দুজনে গেনুর শালপাতায় ছাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে রইল। চরবর শব্দে বড় বড় সবুজ ঘাস ছিঁড়ে মুখে পুড়ছিল সে। এখানে এই ছোট্ট নালাটার ধারে ঘন সবুজ ঘাসের ঝোপটা দূর থেকে তার নজরে পড়ে গিয়েছিল। পাশ দিয়ে চলে যাওয়া নালাটার জলে আকাশের নীল রঙের ছোঁয়া লেগেছে। দেখেই দলটাকে নিয়ে সেদিকেই চলল সে। বড় বড় সাদা দাঁত দুটো দুলিয়ে দ্রুত নেমে পড়ল নালার জলে। তার দেখা দেখি বাকিরাও জলে নেমে পড়ল। ওরা একে অন্যের গায়ে সুর দিয়ে জল ছিটিয়ে দিচ্ছিল। দলের বাচ্চারা জলে নেমে হুটোপুটি করছিল। বাকিরা নরম সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে দিল। দুপে যে প্রাণীগুলো ওদের দেখলেই তাড়া করে, ওদের কাউকে এখানে দেখা যাবে না।
এই জায়গাটা ওই মানুষদের এলাকা থেকে অনেক দূরে। দূরের নীল পাহাড়ের সারির দিকে তাকিয়েছিল গণেশ। ওখানে ওই পাহাড় সারির পিছনের অরণ্যে তাকে ফিরে যেতেই হবে দলের বাকিদের নিয়ে। কিন্তু দু একবার চেষ্টা করে সে দেখেছে, হঠাৎ গজিয়ে ওঠা একটা লম্বা বড় জলের নালা তাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলোকে নিয়ে সেই নালায় নামতে সাহস পায়নি গণেশ। তার রাগ হয়েছে, অসীম রাগ। ক্রমে সেই রাগ ক্রোধে পরিণত হয়েছে। অসীম শক্তি তার। চলার পথের দুপাশে যা পেয়েছে দলিত মথিত করে মানুষের ঘরবাড়ি সুরে পেঁচিয়ে পায়ের নিচে পিষে একটা প্রলয় ঝড়ের মতো দলবল নিয়ে এগিয়ে গেছে সে। যেভাবেই হোক ওই পাহাড়ের বনে তাকে ফিরতেই হবে। ওখানেই তার বাকি সঙ্গীরা আছে। এদিকে বর্ষা আসতে চলেছে। পাহাড়ের বনে নতুন ঘাস পাতা জন্মাবে। এই বিচ্ছিরি জায়গাটায় খাবার ক্রমেই কমে আসছে। বাধ্য হয়ে তারা মানুষদের গ্রামে খাবারের খোঁজে হানা দিচ্ছে। কিন্তু এভাবে আর বেশি দিন চলবে না। অসহিষ্ণু গণেশ তার দলটাকে নিয়ে দূরের পথে আবার এগিয়ে চলল। প্রায় অন্ধকার নেমে আসা চালা ঘরের সামনে দাঁড়িয়েছিল দুজনে। গেনু বুড়ার দেখা নেই। আচমকা পিছনে একটা কারো গলা শোনা গেল, "এখানে তোরা কি করছিস?" দুজনেই চমকে পিছন ফিরে দেখল গেনু বুড়া দাঁড়িয়ে আছে, হাতে কিছু লতা পাতা। গেনু বুড়ো আবার জিজ্ঞেস করল, "তুই বিষ্ণু নাকি রে? তোর সাথে উকে?" "ওর নাম কানু। আমরা একটা দরকারে এসেছি।" "কিনে কি দরকার? বস তোরা।" এই বলে গেনু একটা ঘাসে বোনা চাটাই পেতে দিল। তারপরে সামনের কাঠকুটোর আগুনটা ভালো করে উস্কে দিয়ে বসল। "এবার বল তোরা এসেছিস কেনে?" বিষ্ণু বলল, "খুড়া, তুমি তো এই জঙ্গলে খুব ঘুরেছ, এত হাতি আগে আসতে দেখেছ?" একটু হেসে ফেলল গেনু, বলল, "তোদের আর কত বয়স? তোদের থেকে কম বয়সে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরছি। কত লতা পাতা গাছ গাছারি আছে এসব জঙ্গলে, তা জানিস? আমার বাবা আমাকে সব চিনিয়েছিল। তা জঙ্গলে ঘুরবো আর হাতি দেখবো না? কিন্তু হ্যাঁ, এই এলাকায় এত হাতি আগে কখনো এসে এতদিন থাকেনি।" "কিন্তু কেন গেনু খুড়ো? ওরা এখন ফিরে যাচ্ছে না কেন?" এবার বলল কানু। "কেনে আবার?" বিরক্ত গেনু বলল, "মানুষের ভুলে। ওরা হাতিদের ফিরে যাবার পথে গ্রাম বসাচ্ছে, নালা খুঁড়েছে। তাই তো গণেশ খেপে গেছে। ও দলমায় ফিরতে পারছে না। আর সেই পাহাড়ের বন জঙ্গলও মানুষ কেটে ফেলছে। তো ওরা যাবে কোথায় আর খাবে কি? ওরা এই এলাকায় আমাদের অনেক আগে থেকে আছে। ওরা বঙ্গার দূত। ওরা খেপে গেলে সর্বনাশ হবে। এই এলাকার ঘর বাড়ি সব ভেঙে তছনছ করে দিবে।" গেনু চুপ করল। চারপাশে ঝিঝির রব শুরু হয়ে গেছে। ডালপালা আগুনে পুড়ে চটচট আওয়াজ উঠছে। বিষ্ণু বলল, "তাহলে গেনু খুড়ো, ওদের কি ঠেকানোর কোনো রাস্তা নাই? ওদের কি অন্য রাস্তা দিয়ে ঘরে পাঠানো যায় না?" গেনু চুপচাপ কি যেন ভাবল, তারপর বলল, ওদের ঘরে পাঠানোর অন্য একটা রাস্তা আছে, কিন্তু সে রাস্তা তোরা চিনতে পারবি না। আর চিনতে পারলেও ওই হাতিদের সে রাস্তায় কে নিয়ে যাবে?" "সে রাস্তা কোথায় গেনু খুড়ো?" "সে অনেক দূর। এখান থেকে সিধে উত্তরে গেলে এক বহু পুরনো গড় আছে, আর আছে পাহাড়, যার নাম গড়ের পাহাড়। এক সময় আমাদের পূর্বপুরুষরা ওখানেই থাকতো। ওই সাঁওতাল হুলের সময় ওরা ওই লালমুখো সাহেবদের সাথে লড়েছিল, কিন্তু পারেনি। সাহেবদের পুলিশ এসে বন্দুক কামান দিয়ে গড় ঘুরিয়ে দেয়। যারা বেঁচে ছিল তারা এদিক ওদিক পালিয়ে যায়। সেই থেকে ওই গড় ভেঙে চুরে পড়ে আছে আর জঙ্গলে ঢেকে গেছে। ওই গড়ের পাশে একটা গড় খাই আছে, অনেক পুরনো। তাতে আগে জল ছিল, এখন ঘাস আর ঝোপে ঢাকা পড়ে গেছে। ওই গড় খাই দিয়ে সিধে গিয়ে আবার বাঁয়ে ঘুরে জঙ্গলের মধ্য দিয়ে যে পথ গেছে, সেটাই সিধে চলে গেছে ওই দলমা পাহাড়। ওই একমাত্র পথ। ও পথে নালা নাই। কিন্তু গণেশকে সে পথ কে চেনাবে?
ওরা কখনো তো ও পথে যায় না, ও তো অনেক ঘুরপথ। কানু বলল, ওই জঙ্গলের কাছে আমি গেছি, ওখানে আমার মাসির বাড়ি। আমি বিষ্ণুকে রাস্তা চিনিয়ে দেব, তুমি শুধু গণেশকে রাজি করিয়ে দাও। যেভাবেই হোক তোমার মন্তর তন্তর দিয়ে ও গণেশ যেন ওই বিষ্ণুর কথা শুনে ওদিকে যায়। গেনু বুড়া কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে, আর দুদিন পরে অমাবস্যার রাতে আসিস, তোদের বাপটাকেও নিয়ে আসিস, তারপর দেখি কি করা যায়। আর যদি পারিস কালকে দুজনে গিয়ে একবার ওই গড়ের পথটা দেখে আসিস, ও পথটা ভালো করে চিনে রাখা চাই। পরদিন বিষ্ণু আর কানু দুজনেই বাড়ির থেকে বেরিয়ে পড়ল। সকাল থেকে ঝকঝকে রোদ উঠেছে, বেশ সুন্দর দিনটা। ওদের বাড়ি থেকে গড়ের ভগ্নাবশেষ অনেকটা দূর, কিন্তু ওরা হাঁটতে অভ্যস্ত, হেঁটেই ওদের সব জায়গায় চলাফেরা করতে হয়, কাজে দূরত্বটা ওদের কাছে কোনো ব্যাপারই নয়। চলতে চলতে কানু ওকে হঠাৎ যেদিকে দেখালো সেদিকে তাকিয়ে চমকে উঠল বিষ্ণু। ঘরের পর ঘর ভেঙে পড়ে আছে, পাশেই সবজির ক্ষেত তছনছ হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন একটা প্রলয় ঝড় বয়ে গেছে সেগুলোর উপর দিয়ে, কিন্তু হাতিগুলোর কোনো চিহ্নই নেই। তারা তাদের কাজ শেষ করে কোন দূরে চলে গেছে কে জানে। গ্রামের লোকজনের কারোরই দেখা পাওয়া গেল না। কানু আর বিষ্ণু হাঁটতে লাগলো। অনেক পথ হাঁটার পর দূরে ভাঙা গড়ের আবছা আবছা ছায়া দেখা গেল। পথ তখনও অনেকটা বাকি। ক্রমে তারা গিয়ে পড়ল সেই পুরনো গড়ের কাছে। এই সেই পুরনো গড়, যেখানে একসময় সাঁওতালেরা ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল। হয়তো তাদেরই কোনো পূর্বপুরুষ এখানে লড়াই করতে গিয়ে মারা যায়। সেই অসম লড়াইতে হেরে গিয়ে তাদের পূর্বপুরুষরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে আর কেউ এখানে থাকেনি। ক্রমে এই গড় বন জঙ্গলে ঢাকা পড়ে যায়। সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিষ্ণু মনে মনে শ্রদ্ধা জানালো। তারপর দুই বন্ধু মিলে গড়ের পরিখাটা খুঁজতে শুরু করল। বেশ ঘন বন জঙ্গল, সাপখোপের আড্ডা থাকাও বিচিত্র নয়। দুজনের সঙ্গে করে দুটো কাঁটারিও নিয়ে এসেছিল, তাই দিয়ে তারা জঙ্গলের কিছু কিছু জায়গা কাটতে শুরু করল। অবশেষে একটা নালা মতো জায়গা খুঁজে পাওয়া গেল। মনে হচ্ছে এই সেই শুকনো নালা, যেটা একটু নেমে গেছে, তারপর সোজা চলে গেছে অনেকটা দূরে। এটাই সেই নালাটা মনে হচ্ছে রে কানু, বলল বিষ্ণু। কিন্তু এটাই তো ভীষণ জঙ্গল, তা ও হাতিরা এখান দিয়ে যাবে কেনে? তাই তো রে, লোকজন ডেকে এনে রাস্তা বানাইতে হবে। চল এখনই ফিরে গিয়ে লোক ডেকে আনি। দুজনেই তাড়াতাড়ি গ্রামের দিকে ফিরে চলল। গেনু বুড়ার কথায় আর কেউ আপত্তি করতে পারল না। দলে দলে লোক ছুটে এসে পরদিন সকালেই কাজে লেগে গেল। দিনের শেষে মোটামুটি কাজ চলার মতন একটা রাস্তা তৈরি হয়ে গেল, যার পুরোটা সম্পূর্ণ করা গেল না, কিন্তু হাতিগুলো একবার ওই পথে যাওয়া শুরু করলে নিজেদের পথ নিজেরাই করে নিতে পারবে। এই পথের একধারে বহু পুরনো গড়ের পাঁচিল দেখা যাচ্ছে। বেশ বোঝা যায় একসময় এই পরিখা জলে ভরে থাকত। জল বের করে দেবার জন্য অনেক দূর পর্যন্ত লম্বা নালা কাটা হয়েছিল। পরিখা এখন শুকিয়ে গেছে। ঝোপে ঝাড়ে পূর্ণ এই পরিখার রাস্তা দিয়ে দূরের ওই নালাতে গিয়ে পড়লে শুকনো নালা বেয়ে চলে যাওয়া যাবে অনেক দূরের ওই দলমা পাহাড়ের দিকে। সম্পূর্ণ অচেনা এই পথ হাতিদের চিনিয়ে দিতে হবে, কিন্তু তারা কি বিষ্ণুর কথা শুনবে? সেদিন রাতে গাঁয়ের সবাই জড়ো হয়েছে গেনু বুড়ার কুড়ে ঘরের সামনে। আগুন জ্বলছে উঠোনে, আর সেই আগুন ঘিরে সবাই গোল হয়ে বসে আছে। গেনুর পোশাক আশাক বদলে গেছে আজ। গলায় কতগুলো হাড়ের মালা, মাথায় লাল ফেটটি বাঁধা, পরনে একটা লাল কাপড়, হাতে একটা মস্ত বড় হাড়। সেই হাড় ঘুরিয়ে দুর্বোধ্য কিছু মন্ত্র উচ্চারণ করে চলল গেনু বুড়া। কিছুক্ষণ এইভাবে মন্ত্র উচ্চারণ করার পর চুপ করল গেনু বুড়া। সবার মুখের দিকে একবার দেখে নিয়ে সে বলল,
এই আকাশ বাতাস মাটি বন জঙ্গল সব বঙ্গার তৈরি। ওই হাতিরাও বঙ্গারি দূর, কিন্তু ওয়াগো আর জঙ্গল নাই। আমরাই ওয়াগো জঙ্গল কেড়ে নিচ্ছি। খাবার নাই, গাছপালা নাই, তাই ওরা আমাদের গায়ে গায়ে হামলা করছে। মানুষেরাই ওদের চলার পথে বাধা দিচ্ছে, চাষের নালা কেটে। তাই ওরা ঘরে ফিরতে পারছে না। ওই গড়ের নালা দিয়ে ওরা ফিরে যেতে পারবে, কিন্তু ওদেরকে রাস্তা দেখাতে হবে। বিষ্ণু, এই মন্ত্র দেওয়া মালা পরে তুই সাহস করে ওদের কাছে যাবি, তোর কিছু হবে না। তুইও গণেশকে তোর সাথে যেতে বলবি, ও শুনবে তোর কথা। তারপর ওদের পথ দেখিয়ে নিয়ে যাবি ওই গড়ের রাস্তার দিকে। একবার ওই রাস্তাটা বুঝে গেলে ওরা নিজেরাই ওদের রাস্তা চিনে নেবে। কিন্তু এরপর থেকেই এলাকায় হাতিদের আর দেখাই পাওয়া গেল না। সব যেন ভোজবাজির মতন উবে গেছে। দুদিন পরে খবর আনলো কানু, জানিস ওদের চিল্কিগড়ের দিকে দেখা গেছে। ওখানে দুটো গ্রামে বাড়িঘর ভেঙে চালের বস্তা নিয়ে গেছে। তাহলে ওদের ফেরাবো কি করে? বিষ্ণু জিজ্ঞাসা করল। কানু বলল, গঙ্গার কাছে প্রার্থনা কর, যাতে ওরা তাড়াতাড়ি ইদিক পানে চলে আসে, নয়তো খুব মুশকিল হয়ে যাবে। ওরা এদিকে এলে যাতে আমাদের এই কুসুমবনির দিকে আসে, তার জন্য কি করা যেতে পারে সে কথা এখন ভাব। সে তো একটা ব্যবস্থা করা যেতেই পারে, বলল বিষ্ণু। কিরকম? কেন, আমরা ও হাতি দেবতাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে পারি। একটা ঘরে হাতিদের পছন্দের খাবার রেখে দিতে পারি, ওরা নিশ্চয়ই সেখানে আসবে। এই কথাটা সবার খুব পছন্দ হলো। সাথে সাথে কাজে লেগে পড়ল ওরা। রাস্তার ধারে একটা ছোটখাটো চালা ঘর বানিয়ে ফেলল সবাই। তারপর এর ঘর ওর ঘর থেকে বেশ কিছু খাবার দাবার জোগাড় করে ফেলল ওরা। দেখতে দেখতে চালা ঘরের মধ্যে জড়ো হয়ে গেল বেশ কিছু চাল, পাকা কলা এবং আরো অনেক ফলমূল। তার মধ্যেই খবর পাওয়া গেল কাছাকাছি হাতিদের আসতে দেখা গেছে। এবার শুধু অপেক্ষার পালা। সেদিন অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছিল গ্রামের লোকজন, কিন্তু হাতির দলের কাউকেই দেখা গেল না। একে একে ঘরে ফিরে গেল পাড়া প্রতিবেশীরা। শুধু কানু থেকে গেল বিষ্ণুর ঘরেই। কারোর চোখেই ঘুম নেই। ঘরের জানলা দিয়ে দূরে দেখা যাচ্ছিল হাতিদের জন্য খাবার রাখা সেই কুঁড়ে ঘরটা। অমাবস্যা পার করে আবছা চাঁদ উঠেছে আকাশে। দুই বন্ধু তাকিয়েছিল জানলা দিয়ে দূর মাঠের দিকে। তারপর বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। একটু ঢুলুনি মতন এসে গিয়েছিল দুজনের চোখে। হঠাৎ দূর থেকে একটা হাতির ডাক যেন ভেসে এলো। চমকে উঠে জানলা দিয়ে তাকালো বিষ্ণু। ঘুমন্ত কানুকেও ঠেলে তুলল সে। দূরে হাতিদের দলটা এক মনে চালাঘর থেকে খাবার খেয়ে যাচ্ছে। শুধু একটু দূরে দাঁড়িয়ে এদিকে ওদিকে সতর্ক দৃষ্টি রাখছে এক মস্ত ঐরাবত। ওই তো গণেশ। গেনু বুড়ার দেওয়া মালাটা গলায় পরে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো বিষ্ণু। তারপর পায়ে পায়ে এগিয়ে চলল হাতির দলটার দিকে। মনে তার অসম্ভব ভয়। এতগুলো হাতিকে এত কাছ থেকে সে কখনো দেখেনি। কিন্তু গেনু বুড়ার কথা মনে করে গলার হাড়ের মালাটায় একবার হাত ছুঁয়ে নিয়ে বাড়ির উঠোনে জ্বলতে থাকা আগুনটা থেকে একটা জ্বলন্ত কাঠ উঠিয়ে হাতে ধরে চলতে লাগলো বিষ্ণু। কানু তার সঙ্গে আসতে চাইছিল, কিন্তু তাকে হাত তুলে বারণ করল সে। কাছাকাছি পৌঁছে কিন্তু বিষ্ণু কোথাও গণেশকে দেখতে পেল না। সে যেন আচমকা উবে গেছে। কোথায় গেল? অত বড় একটা শরীর নিয়ে একটা হাতি এক মুহূর্তে কোথায় লুকিয়ে পড়তে পারে তা বুঝতেই পারল না বিষ্ণু। দূরে অন্যান্য হাতিগুলো এক মনে খাওয়াতে ব্যস্ত। সেখানে গণেশকে দেখা গেল না। সামনে আদিগন্ত খোলা মাঠের ঘাসের বনে এগিয়ে গেল বিষ্ণু। হঠাৎ পিছনে কোনো জানোয়ারের পায়ের শব্দ উঠল। চমকে ফিরে তাকালো বিষ্ণু। এক মনে তার দিকে তাকিয়ে স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড হাতি। এত বড় হাতি বিষ্ণু আগে কখনো দেখেনি। ছাই রঙা শরীরে
হলদে সাদা দাঁতগুলো সুন্দর মানিয়েছে। কাঠের আগুনটার ঝিলিক দেখা যাচ্ছে ওর ছোট ছোট চোখ দুটোয়। কিছুক্ষণ বিষ্ণু চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলতে পারল না। হাতির নজরটা যেন বিষ্ণুর গলার হাড়ের মালাটার দিকেই স্থির হয়ে আছে। তারপর সাহস করে বিষ্ণু বলে উঠল, গণেশ, আমি তোর ঘরে ফিরে যাবার নতুন রাস্তা খুঁজে পেয়েছি। পুরানো গড়ের পাশ দিয়ে এসি রাস্তা চলে গেছে একদম তোর ঘরের পাহাড়ের কাছে। ও পথে কোনো নালা নাই। তুই সঙ্গীদের নিয়ে এবার ঘরে ফিরে যা। আমাদের ঘর বাড়িগুলান আর ভাঙিস না রে। আমি তোকে পথ দেখাবো। তুই যাবি আমার সাথে? যাবি সবাইকে নিয়ে? গণেশ কি বুঝল বোঝা গেল না। বিষ্ণু ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপরেই তাকে অবাক করে সুরটা উঁচু করে ডেকে উঠল গণেশ। তারপর সঙ্গী সাথীদের সবাইকে ডাকতে লাগলো। বিষ্ণু খুশিতে চেঁচিয়ে উঠল, জয় গেনুপুরা, জয় বঙ্গার জয়। চল গণেশ, আর দেরি লয়, ভোর হবার আগে আমাকে ফিরতে হবে। চল চল। দূর থেকে কানু দেখল হাতে জ্বলন্ত কাঠটা মশালের মতো তুলে ধরে খোলা মাঠের উপর দিয়ে হেঁটে চলেছে বিষ্ণু। পিছনে হাতির দল নিয়ে ধীর পদক্ষেপে চলেছে গণেশ। প্রায় ভোর ভোর হবার মুখে বিষ্ণু পৌঁছে গেল পুরনো গড়ের কাছে। এতক্ষণ হাঁটা পথে যখনই পিছু ফিরে তাকিয়েছে তখনই দেখেছে শান্তভাবে তার পিছনে পিছনে হেঁটে আসছে ওরা সবাই। যখন তারা গড়ের পরিখার রাস্তায় পৌঁছল তখন সূর্য প্রায় উঠে গেছে। এবার শেষ কাজ। হাতের আগুনটা প্রায় নিভে এসেছিল, সেটা দূরে ছুঁড়ে ফেলে দিল বিষ্ণু। তারপর পরিখার রাস্তার দিকে হাত দেখিয়ে গণেশকে বলল, ওই যে পথ দেখা যাচ্ছে, ওই পথ ধরে চলে গেলেই তোদের ঘর চলে আসবে। যা যা, চলে যা, দেরি করিস না, হুলাপাটি চলে এলেই মুশকিল। গণেশ বোধহয় বুঝল। সে ইঙ্গিত করতেই তার দলের সবাই সেই পরিখার রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলল। দূর থেকে তাদের চলে যাওয়া দেখছিল বিষ্ণু। আশ্চর্য, গেনুপুরার মন্তরে কাজ হচ্ছে। গণেশ তার কথা বুঝতে পেরেছে কি মনে হতেই বিষ্ণু চেঁচিয়ে বলল, গণেশ, তুই আবার আসিস পরের বছর, সবাইকে নিয়ে আসিস। থমকে দাঁড়িয়ে যায় গণেশ। ঘুরে দাঁড়িয়ে সুর তুলে অভিবাদন জানায় বিষ্ণুকে। তারপর ধীরে ধীরে এগিয়ে চলে অগ্রবর্তী দলের পিছনে। পূব আকাশের রাঙা রোদ এসে পড়ে তার চকচকে পিঠে। ঝোপঝাড়ের আড়ালে তার দেহটা ক্রমশ হারিয়ে যেতে যেতে একসময় মিলিয়ে যায় পথের বাঁকে। খোলা মাঠের মাঝে একলা দাঁড়িয়ে থাকে বিষ্ণু।